টি-20তে ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ৮০ রানের জয়, জাকের আলীর অর্ধশতক। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের লক্ষ্য করে গড়ে তুলতে হবে D-8-এ ডক্টর ইউনূস ফলমুখী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব। কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় ঘটনায় মামলা, আটক ৩ কিশোরকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ। ইজতেমা ময়দানে সংঘর্ষ ও ৪ জনকে হত্যার ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা, সাতপন্থী নেতা মুফতি মুয়াজ বিন নূর গ্রেফতার। ঢাকার হত্যা মামলার ৯ সাংবাদিক আসামি, ঘটনার সময় সবাই ছিলেন বগুড়ায়। মামলা বাণিজ্য দুঃখজনক বলছেন বৈষম্য বিরোধীরা। এবং টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করেছেন ঘনিষ্ঠরা, আস্থা রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, কালো দাগ বলছেন বিরোধীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। শুরুতেই খেলার খবর। সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়ল বাংলাদেশ। তৃতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে লিটন দাসের দল। আগে ব্যাট করে জাকের আলী ক্যারিয়ার সেরা ইনিংস, ৭ উইকেটে ১৮৯ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানে অল আউট হন ওয়েস্ট ইন্ডিজ। রিফাত আনজুমের রিপোর্ট। হোয়াইট ওয়াশের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে মাঠে নামে লিটন বাহিনী। জাকের আলী ঝড়ে বড় স্কোর আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জয়ের পাশাপাশি দলটিকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। সেই সঙ্গে ওয়ানডেতে হারের প্রতিশোধ নিল টাইগাররা। ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ রানের মধ্যে ব্রেন্ডন কিন ও গ্রিভস প্যাভিলিয়নে ফেরেন। চার্লস ও পুরান ২৪ বলে ৩৮ রানে জুটি গড়ার পর পুরানকে ফেরান মেহেদী। এরপর চেজ ও চার্লস একই ওভারে আউট হলে ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। রহমান পাওয়েল ২ রান করে ফিরে গেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা শেষ হয়ে যায়। শেফার্ড ২৭ বলে ৩৩ রান করলেও কোনো কাজে আসেনি। ১০৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। টাইগার বোলার রিশাদ ৩টি, তাসকিন ও মেহেদী ২টি করে উইকেট নেন। এরপর আর্নস ভেলেতে টস জিতে ব্যাট করতে নেমে ২ ওপেনার লিটন দাস ও পারভেজ ইমনের জুটিতে ৪৪ রান ওঠে। ১৩ বলে ১৪ রান করে আউট হন লিটন। ঝড়ো গতিতে রান তুলতে থাকা ইমন ২১ বলে ৩৯ রান করে আউট হন। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় ২ উইকেটে ৫৪ রান। ৩ নাম্বার তানজিদ তামিম ৯ রান করে দলীয় ৬৫ রানে বিদায় নেন। চতুর্থ উইকেটে জাকের আলীর সঙ্গে ৩৭ রানে জুটি করে ব্যক্তিগত ২৯ ও দলীয় ১০৯ রানে আউট হন মেহেদী মিরাজ। এরপর শামীম পাটোয়ারি ও শেখ মেহেদী একই ওভারে রান আউট হলে ১১৪ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। এরপর জাকের আলী ঝড়গতির ব্যাটিংয়ে বাংলাদেশ এগিয়ে যায়। সপ্তম উইকেটে ২৭ বলে ৫০ রানে জুটি করেন তিনি। তানজিম সাকিব ১২ বলে ১৭ রান করে আউট হন দলীয় ১৬৪ রানে। শেষ ওভারে জাকের তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫০। তার অপরাজিত ৪১ বলে ৭২ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় ৭ উইকেটে ১৮৯ রান। রিফাত আনজুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বৈশ্বিক ব্যবসা ও শিল্পের তীব্র প্রতিযোগিতার বাজারে টিকে থাকা নিশ্চিতে তরুণদের লক্ষ্য করে গড়ে তুলতে D-8 নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য ডিজিটাল বিপ্লবের সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফলমুখী শিক্ষা প্রবর্তন করতে হবে। প্রয়োজনে বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো ঢেলে সাজানোর তাগিদ দেন তিনি। মিশরের কায়রোতে D-8 শীর্ষক সম্মেলনে দেয়া ভাষণে এসব কথা বলেন ডক্টর ইউনূস। আরও জানছেন ডেস্ক রিপোর্টে। অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত উন্নয়নশীল ৮ রাষ্ট্র নিয়ে গঠিত সংস্থা D-8-এর ১১তম সম্মেলন চলছে কায়রোতে। গেল বৃহস্পতিবার সম্মেলনে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, D-8 সদস্য দেশগুলোকে উদ্যোক্তা ও উচ্চতর শিক্ষার মধ্যে দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আনতে হবে। In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. তিনি আরো বলেন, ব্যবসাকে শুধু সম্পদ গড়ার মাধ্যম হিসেবে না দেখে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে এটিকে কাজে লাগাতে হবে। Things often evolve too fast and gets difficult for government to comprehend and also to implement. But we must keep on recalibrating our efforts to match all the difficulties. D-8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony,
and prosperity in an unpredictable world ahead of us. কৃষি এখনো সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনীতিকে সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডক্টর সালামা দাউদ। অন্যদিকে D8 সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিএলও মহাসচিব হুসেইন আল শেখ। এ সময় ফিলিস্তিনের পক্ষে জোরালো বক্তব্য রাখায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুদ্ধ সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবিলম্বে গাজা ও লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ফিলিস্তিনের জীবন মূল্যবান। এর আগে D8 সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে ঐতিহাসিক কায়রো নগরীতে এমন আয়োজনের জন্য জোটের নতুন প্রধান ও সম্মেলনের আয়োজক মিশরের প্রেসিডেন্টকে উষ্ণ অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2021 এপ্রিলে D8-এর চেয়ারের পদ গ্রহণের পর থেকে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশ D8 সহযোগিতাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. মিশরের কায়রোতে D8 শীর্ষ সম্মেলনে উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। এ সময় বিদায়ী চেয়ার হিসেবে ডক্টর ইউনূস নতুন চেয়ার মিশনের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে উষ্ণ অভিনন্দন জানান। May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. I thank you, Your Excellencies. Thank you very much. প্রধান উপদেষ্টার মতে D8 দেশগুলোকে অবশ্যই ভবিষ্যতের অর্থনীতিতে যুব ও কর্মসংস্থান সম্পর্কিত কর্মক্ষেত্রের পরিবর্তনশীল প্রকৃতির আলোকে শিক্ষাকে পুনরায় আবিষ্কার ও তার অবস্থান পুনর্নির্ধারণ করতে হবে। এ সময় তিনি বাংলাদেশে D8 ইয়ুথ কাউন্সিল প্রতিষ্ঠা এবং D8 বাণিজ্য চুক্তি অনুস্বাক্ষরের বিষয়টি তুলে ধরেন। We gather at a time when Israeli aggression and the 14-month-long brutal genocide against the Palestinian people continued unabated in the occupied Gaza Strip and the West Bank. Words should suffice very little. To say the least, we are in utter dismay at Israel's blatant disregard to long-held international norms, laws, and conventions. The ways the hostilities in Lebanon is spreading, there are heightened fears of further escalation. ডক্টর ইউনূস বলেন, মিশরের কাছে বাংলাদেশের দায়িত্ব হস্তান্তরের এই মুহূর্তে আমি চেয়ার হিসেবে আমাদের সহযোগিতামূলক অগ্রাধিকার বাস্তবায়নে মিশরের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি। তিনি আরও বলেন, মিশরের নেতৃত্বে D8 বিকশিত হোক এবং সদস্য দেশগুলোকে একটি অনিশ্চিত বিশ্বে বৃহত্তর স্বাধীনতা, স্থিতিশীলতা, সম্প্রীতি ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করুক। From Cairo, we must voice our unity and unwavering commitment in solidarity with our Palestinian brothers and sisters at this existential time in their history. D8 সম্মেলন আয়োজিত বিশেষ অধিবেশনে অংশ নিয়ে ফিলিস্তিনের বর্তমান অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রতিটি ফিলিস্তিনের জীবন মূল্যবান। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং 14 মাস ধরে চলা নৃশংস গণহত্যার বিষয়টি উল্লেখ করেন। সেই সঙ্গে লেবাননেও সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্বেগ প্রকাশ করেন। এসব অঞ্চলে ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। My warmest felicitations. টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কেরানীগঞ্জে চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় কেরানীগঞ্জের দক্ষিণ থানায় দস্যুতার মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এদিকে বেলা 2:30টার দিকে ওই 3 ডাকাতকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তুলে 7 দিন করে রিমান্ড আবেদন করা হবে।
বৃহস্পতিবার দুপুরে 2টার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত সবাইকে জিম্মি করে ফেলে তারা। ঘটনা টের পেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা দিলে ভেতরে আটকা পড়ে ডাকাতরা। পরে প্রায় 3.5 ঘন্টা পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষ ও 4 জন নিহতের ঘটনা করা মামলায় তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দেলভি অনুসারী মুফতি মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান। এর আগে ইজতেমা মাঠে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী SM আলম হোসেন। মামলা দায়েরের পরপরই মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। মামলা হয়েছে ঢাকায়, নিহত ব্যক্তির বাড়ি নেত্রকোনায়। বাদীর বাড়ি খুলনায় আর আসামিদের অনেকেই বগুড়ায়। হাস্যকরে মামলায় আসামি করা হয়েছে বগুড়ার 9 সাংবাদিককে, যারা সবাই ঘটনার সময় কর্মরত ছিলেন বগুড়া শহরে। এমন মিথ্যা মামলা দুঃখজনক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 12 পর্ব। অনুসন্ধান করেছেন বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়, জানাচ্ছেন MA আজিম। ঢাকার উত্তরায় 24-এর বিপ্লব চলাকালে 18 জুলাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আলী হোসেন। এ ঘটনায় গত 8 ডিসেম্বর করা হত্যা মামলায় আসামি বগুড়ার 9 সাংবাদিক। এদের মধ্যে 33 নং আসামি রাকিব জুয়েল। 18 জুলাই দিনভর বগুড়া থেকে লাইভে আহত শিক্ষার্থীদের খবর জানান ডিবিসি নিউজে। একইভাবে এখন টেলিভিশনের মাজেদ, সময় টেলিভিশনের আব্দুল আউয়াল সহ সবাই দিনভর বগুড়া শহরে ব্যস্ত ছিলেন শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ নিয়ে সংবাদ প্রকাশে। ঠিক সেই দিনে আমি বগুড়ায় সদর থানার সামনে দাঁড়িয়ে থেকে একটি লাইভে সংবাদ পরিবেশন করেছি। সরকার বারবারই বলছে যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হবে না, তারপরে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে, কিন্তু আমরা সেটি দেখছি না। যারাই যে এই কাজটা করুক না কেন, তারা আসলে পেশাগত জিজ্ঞাসা থেকেই মূলত এই মামলাটি দায়েরের চেষ্টা করছেন। মামলার বাদী মফিজুল ছানা বর্তমানে লাপাত্তা, তবে নথি বলছে তার বাড়ি খুলনায়। দেশ টিভির অনুসন্ধান বলছে তিনি নিজেই একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। নিহত শহীদ আলী হোসেনের বাড়ি নেত্রকোনায়। তার স্বজনরাও বলছেন এ মামলা সম্পর্কে কিছুই জানেন না তারা। আত্মীয় স্বজন কোনো মামলা করছে এরকম কিছু আছে? আত্মীয় স্বজন আমরা সাথে না জানি কেমনি করবো, আমরা রায় না দিলে আমরা সারা দুদিক করে তাই এটা তার বাবা কথা। আইনজীবীরা বলছেন অপরাধের সাথে সংশ্লিষ্টদের নামেই সুনির্দিষ্ট মামলা হওয়া উচিত। মামলার নামে কাউকে হয়রানি করা হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। এর বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির জন্য ওনার যে তথ্যাদি সহ একটা ইনকোয়ারি রিপোর্ট কোর্টে সাবমিট করবেন। কোর্ট থেকে তার বিরুদ্ধে সমন বা প্রসেস যেটা যাওয়ার সেটা চলে যাবে। হয়রানির এমন মামলার ঘটনায় বিব্রত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরাও বলছেন, ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে একটি গোষ্ঠী মেতে উঠেছে এমন মামলায়। আপনাদের মাধ্যমে আইন উপদেষ্টা সহ উদ্যতন উপদেষ্টা বরাবর আমরা জানাতে চাই যে এই মামলাগুলোর নিয়ন্ত্রণ যেন সরকার নেয়। ঘটনা ঢাকার হলেও নিহত শহীদ আলী হোসেনের বাড়ি নেত্রকোনায়। নিহতের কোনো স্বজন না হলেও খুলনার মফিজুল ছানা করেন মামলা। সে মামলায় এখন বগুড়ার অনেকেই আসামি। MA আজিম, দেশ টিভি, ঢাকা। সাল ছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার বছর। কে কার চেয়ে এগিয়ে সেই প্রতিযোগিতা দেখা গেছে বছর জুড়ে। ছিল পারমাণবিক বোমা হামলার হুমকিও।
তবে বছর শেষে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ৯টি দেশ। এসব দেশের হাত রয়েছে ১২,১২১টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। নীরব দাসের রিপোর্ট। পারমাণবিক শক্তির দৌড়ে 2024-এ কে এগিয়ে, এমন প্রশ্ন নিয়ে মাঝে মাঝে ওঠে চায়ের কাপে ঝড়। পুরো বিশ্বের শক্তির পরিমাপে বা বিশ্ব মূল নির্ধারণে পারমাণবিক শক্তিকে একটি অন্যতম মাপকাঠি বলা চলে। এ নিয়ে সম্প্রতি একটি নিবন্ধন প্রকাশ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI। উঠে এসেছে ভয়ানক মারণাস্ত্রের ঠিকুজি। জানা গেছে বছর শেষে কার কাছে আছে কয়টি ওয়ারহেড। এই দৌড়ে নিজেকে প্রমাণ করতে সবচেয়ে মরিয়া উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বর্তমানে কিমের হাতে 50টি নিউক্লিয়ার হেড থাকলেও আরও 90টি নতুন ওয়ারহেড তৈরির সক্ষমতা দেশটির রয়েছে বলে জানিয়েছে SIPRI। সামরিক সক্ষমতা বাড়ানোর দৌড়ে আরেক নাম চীন। পারমাণবিক শক্তি বাড়াতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত দেশটি। 2023 সালের জানুয়ারিতে দেশটির হাতে 410টি পরমাণু অস্ত্র মজুদ ছিল। 2024 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 500টিতে। SIPRI এর তথ্য বলছে বিশ্বে যে পরিমাণ পারমাণবিক শক্তি মজুদ রয়েছে তার 90%ই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে আছে মোট 5,580টি পারমাণবিক অস্ত্র, যার মধ্যে 1200 অস্ত্র এবছর নিষ্ক্রিয় করেছে তারা। এখনও আছে আরও 4,380টি। দশকের পর দশক পরমাণু অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করেছে মার্কিন প্রশাসনও। বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের ভান্ডার নিয়ে পরাশক্তির দেশ হিসেবে ধরে রেখেছে নিজেদের শক্ত অবস্থান। 2024 সালের SIPR এর নথি অনুযায়ী দেশটির হাতে 5,044টি পারমাণবিক অস্ত্র রয়েছে। পুরাতন 1336টি ওয়ারহেড বাজেয়াপ্ত করার পর মার্কিনীদের হাতে বর্তমানে রয়েছে 3,708টি পারমাণবিক ওয়ারহেড, যার 170টি তাৎক্ষণিক ব্যবহারের জন্য মোতায়েন আছে। ভারতের আছে 172টি অস্ত্র, আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হাতে রয়েছে 170টি পারমাণবিক অস্ত্র, যার কারণে সব ধরনের সরাসরি সংঘাত এড়িয়ে চলে এশিয়ার এই দেশ দুটি। এমনকি ফ্রান্সের হাতে 290টি এবং যুক্তরাজ্যের হাতে 225টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ইসরায়েলের ভান্ডারেও রয়েছে 90টি পরমাণু অস্ত্র। তবে এতে সন্তুষ্ট নন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনায় জুলাই শহীদ স্মৃতি ফেডারেশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হচ্ছে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আজ কতগুলো পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে এবং কি বলছেন ফেডারেশনের নেতারা, বিস্তারিত জানাবেন। খুলনা বিভাগে প্রায় ৭৪ জন মানুষ কিন্তু শহীদ হয়েছে, এমনটাই বলেছেন এখানকার যারা কর্মরত আছেন তারা যেটি বলেছেন যে ৭৪ জনদের তালিকা করা হচ্ছে। এদের ভেতর থেকে আজকে কিন্তু ৫৮ জনকে তারা চেক বিতরণ করেছেন সরকারিভাবে। খুলনা জেলা স্টেডিয়ামে শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে। খুলনা বিভাগের 10টি জেলার যারা নিহতর পরিবার তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়ার মধ্যে এসেছেন। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু চেক বিতরণের কার্যক্রম চলছে এবং এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু এই চেক বিতরণ কর্মকাণ্ড চলছে। এবং খুলনার বিভাগের 10টি জেলার ভিতর কুষ্টিয়া, নোয়াপাড়া, যশোর সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে এসেছে শহীদদের পরিবার। এবং এখানে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ সহ খুলনার যে বিভাগীয় কর্মকর্তারা, পুলিশ প্রশাসনের সহ খুলনা এবং ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু এখানে এসেছেন। তারা আসলে শহীদদের পরিবারের সাথে কথা বলে আবেগে আপ্লুত হয়েছেন। এইখানে কান্নার শহীদের পরিবার কিন্তু কান্নার রোলে আসলে ভেঙে পড়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সার্জিস এই মুহূর্তে কিন্তু শহীদের এক পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে
তারা যেটি বলতে চাচ্ছে যে এই সামান্য চেক কিন্তু কোনো শহীদ পরিবারকে আসলে কোনো কিছুই দিতে পারে না। ভবিষ্যতে তারা সামনে শহীদদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছেন এবং যে কোনো কিছুর বিনিময়ে এই যে স্বাধীনতা তারা অর্জন করেছেন এবং এই স্বাধীনতাকে তারা রক্ষার জন্য সবসময় শহীদের পরিবারের পাশে থাকবে। এবং নেতৃবৃন্দ যেটি বলেছেন যে পুলিশ প্রশাসনকে কিন্তু তারা শহীদের পরিবারের সাথে থাকার জন্য অনুরোধ করেছেন এবং যে কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড বা যেটা হুমকি ধামকি যেটাই বলেন এসব থেকে কিন্তু তারা পুলিশ প্রশাসনকে বলেছেন যে যারা যেন শহীদের পরিবারের পাশে থাকেন। এছাড়া আমরা একটু বলে রাখি যে এই আজকে কিন্তু ৭৪ জনের ভিতর ৫৮ জনকে অনুদান দেওয়া হয়েছে আর সহযোগিতা দেওয়া হয়েছে এবং যারা আছে তাদেরকে পরবর্তীতে দেওয়া হবে। শুধু এই সামান্য সহযোগিতা না, সবসময় শহীদদের পাশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকবেন এমনটাই বলছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। খুলনা থেকে জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি। কাজ না করেই প্রকল্পের ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার বিএমডিসি কর্মকর্তাদের বিরুদ্ধে। ২০২০-২১ অর্থ বছরে কৃষি উন্নয়নে ৩ জেলায় ক্রস ড্যাম ও ক্যাটল ক্রসিং নির্মাণ বাবদ ৫০ কোটি টাকা ব্যয় দেখানো হলেও বেশিরভাগেরই নেই কোনো অস্তিত্ব। প্রকল্পের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা লোপাট হলেও ভুগছেন কৃষকরা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের ২ পর্ব ধারাবাহিকের শেষ কিস্তি আজ। ২০২০-২১ অর্থ বছরে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় ৩৬৮টি ছোট বড় কৃষি অবকাঠামো নির্মাণ বাবদ কুষ্টিয়া বিএডিসি অফিস ব্যয় দেখিয়েছে ৫০ কোটি টাকা। এর মধ্যে ১৪টি ক্রস ড্যামে ৫ কোটি ৬০ লাখ টাকা, ৯৭টি ফুট ব্রিজ বাবদ ২৪ কোটি ২৫ লাখ টাকা ও ২৫৭টি ক্যাটেল ক্রসিং বাবদ ব্যয় দেখানো হয়েছে ১৯ কোটি ২৭ লাখ টাকা। যদিও এসব কাজের কোনো অস্তিত্বই মেলেনি মাঠ পর্যায়ে। মাঠের ভিতরে কোনো স্ল্যাব বা কোনো ড্রেন ওরা করে দেয় না, আমরা নিজেরাই করে নিই, আমরা মানে পানি টানি নিজেরাই নিই। এই টাকাগুলো হয়তো ওরা অফিসাররা মেরে খাচ্ছে। যার যার জমিতে তারা নিজেরাই ড্রেন করে নেয় এবং এখানে সিলাফের কোনো সুব্যবস্থা নাই, পানি নেওয়া একটু সমস্যা হয়। আমরা তো চাইছি যে একটা বছর হয়ে গেল ড্রেনটা এই ডিপটা যদি তাড়াতাড়ি হয় তাহলে মাসে আবাদ করা হয়তো আমাদের সুবিধা। ৩ জেলার কৃষি অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি টাকার ব্যয় হয়েছে শুধু কাগজে কলমেই। হরিলুট করা হয়েছে বাস্তবায়নের নামে এসব প্রকল্পের কোটি কোটি টাকা। কৃষকরা বলছেন তাদের উন্নয়নের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে বিএডিসির কর্মকর্তারা। তাই এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই তারা। ফুট ব্রিজ কই? ব্রিজ থাকলে তো দেখতেলেন এখানে ব্রিজ আছে এই জায়গাটায়, কোনো তাই নাই। না স্ল্যাব নাই, স্ল্যাবও নাই। এগুলো আমরা মারি খাই, মারি ছাড়া তো আর এগুলো তো আমার দেয় না। যে কৃষকরা পায় তাও তো পায় না, এখন অফিসাররা এগুলোই মারি খায়। এই যে সরকারের কোটি কোটি টাকা ব্যয়বহুল খরচ, তারা তো আর আসেও না আর খোঁজও নেয় না। তারা এই প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের আমরা শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ করছি। তবে প্রকল্পে অনিয়মের বিষয়টি অস্বীকার করে বিএডিসির নির্বাহী প্রকৌশলী বলছেন একটি মহল অনৈতিক সুবিধা পাওয়ার জন্যই করছেন এ ধরনের অভিযোগ। এগুলা আসলে অভিযোগ সত্য নয়, বুঝছেন। আমাদের ধরেন আমাদের যে কাজগুলা ধরা ছিল, যে কাজগুলার করা হয়েছে সবই করা হয়েছে। এখন মনে করেন যে একটা মহল আপনার মানে স্বার্থের জন্য এগুলা আর কি করে বেড়ায় আর কি। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ফুটব্রিজ ও ক্যাটেল কোচিং করাই ব্যয় দেখানো হয়েছে ৪০ কোটি টাকা। যদিও মাঠ চিত্রে সিংহভাগেরই নেই কোনো অস্তিত্ব, কাজ হয়েছে শুধুমাত্র কাগজে কলমেই। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেখছেন সংবাদ দুপুর।
প্রশস্ত ও সুন্দর সড়কের জন্য পরিচিত রাজশাহী মহানগরীর ফুটপাত হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। প্রশাসনের নিষ্ক্রিয়তায় এরই মধ্যে চুরি হয়েছে লোহার ফ্রেমে বাঁধানো 4.5 শতাধিক স্ল্যাব। এতে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। স্ল্যাব চুরির বিষয়ে থানায় জিডি করলেও তা ঠেকাতে অনেকটাই অসহায় সিটি কর্পোরেশন। কাজী শাহেদের প্রতিবেদন। একের পর এক চুরি হয়ে যাচ্ছে রাজশাহী মহানগরের ফুটপাতের স্ল্যাব। ইতিমধ্যে তেরোখাদিয়া থেকে সিটিহাট মোড় পর্যন্ত 575টি স্ল্যাবের 450টি চুরি হয়ে গেছে। সন্ধ্যার পর মাদকসেবী ও দুর্বৃত্তরা এসব স্ল্যাব তুলে নিয়ে বিক্রি করে দেয় ভাঙাড়ির দোকানে। স্ল্যাবগুলো দীর্ঘদিন থেকে অবিবাহিত থাকাতে চুরি হয়ে গেছে এবং এই চুরির ইয়ার জন্য অনেক পথচারীরা রাস্তায় পড়ে যায়। রাইতে তো মানুষ হাঁটতেই পারে না। একদিন দেখছি একটা হাঁটে ছেলে আছে, এক লোক পড়ে গেল। কিছু ছেলে পেলে এই রাস্তার পাশের যে স্ল্যাবগুলান চুরি করে নিয়ে যাওয়াতে এখন রাস্তার ফুটপাত ব্যবহার করা খুবই অনুপযোগী হয়ে গেছে। স্ল্যাবগুলো চুরি করে নিয়েছে হিরণখোরেরা, তো আমাদের সমস্যা হয়েছে, উঠা বসা দোকানটা করি, খুব বিপদ হয়ে গেছে। নগরীর সাগরপাড়া থেকে টিকাপাড়া এবং নর্দান মোড় থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় ফুটপাতের বহু স্ল্যাব অনেকদিন ধরেই নেই। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে 14 বাই এলাকায় নতুন ফুটপাতে বসানো হয়নি স্ল্যাব। এই ফুটপাতে হাঁটাচলা হয়ে উঠেছে বিপজ্জনক। ড্রেনেজ সিস্টেমগুলো যে উন্নত করার যে প্ল্যানিংগুলো করে, এই প্ল্যানিংগুলো যদি তারা একটু সঠিকভাবে যদি করে এবং যদি অনেক দিন যাতে টেকসই হয় এরকম যাতে কোনো প্ল্যানিং ব্যবস্থা যদি করতে পারে তাহলে অনেকটাই সুবিধা হয়। এখানে বড় বড় গর্ত, 5-7 দূরে দূরে গর্ত রয়েছে। তো একজন পথচারী যদি অসাবধানতাবশত পা পড়ে যায় নিচে, তো মারাত্মকভাবে তিনি আহত হবেন। সিটি কর্পোরেশন বলছে ওয়ার্ড সচিব ও কর্মচারীদের দিয়ে নজরদারি রাখার চেষ্টা চলছে। ফাঁকা স্থানগুলোতে বসানো হবে নতুন স্ল্যাব। চুরি ঠেকাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সিটি কর্তৃপক্ষ। সিটিহাট রোড যেটা বলি, বন্দগেট থেকে সিটিহাট রাস্তার বোথ সাইডেই যে ড্রেনেজের উপরে যে পকেট স্ল্যাবগুলি ছিল সেগুলো 575টার কাছাকাছি কম বেশি এই পরিমাণ স্ল্যাব আমাদের ছিল এবং এগুলো আমরা কাউন্ট করেছি। আমাদের প্রায় 400-450 স্ল্যাব আমাদের মিসিং। এইটা নিয়ে আমরা একই সাথে আইনগত দিকটাও চলমান আছে, আবার এটা প্রতিস্থাপনের ব্যবস্থাও আমরা গ্রহণ করেছি। ফুটপাতের স্ল্যাব চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও ধরা পড়েনি কোনো অপরাধী। বন্ধ হয়নি চুরি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।